ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। দেখো, তোমাদের সেকেন্ড সেমের এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই। আর তোমাদের ম্যাথের সিলেবাস হয়তো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন যে অধ্যায়গুলো মানে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে সেগুলো যদি কমপ্লিট না হয়ে থাকে সেগুলো কমপ্লিট করো আগে। আর তার সাথে সাথে রিভিশন দরকার, আর রিভিশনের জন্য আমাদের এই প্র্যাকটিস সেট বা মক টেস্টগুলো কিন্তু দিতে হবে। তো ম্যাথের প্র্যাকটিস সেটের জন্য আমরা সেট ওয়ানটা আগে আমরা কমপ্লিট করেছিলাম, গ্রুপ এ গ্রুপ বিটা। আজকে আমরা সেট টু যেটা আছে মানে স্যার থেকে যে প্র্যাকটিস সেট দিয়েছিল ফ্রিতে, তার থেকে আমরা সেট টুটা আজকে সলভ করবো। দেখো, সেট টুতে আমাদের গ্রুপ এ থাকে, গ্রুপ এতে আমাদের 2 নম্বরের প্রবলেম থাকে, তাই তো? 2 নম্বরে আমাদের 6টা প্রবলেম করতে হয় মোট। এখানে 12 মার্ক আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে। আর তারপরে আমাদের বাকি যে 28 নম্বর থাকে সেটা হচ্ছে আমাদের গ্রুপ বিতে, সেখানে আমাদের 3 মার্ক আর 4 মার্কের কোশ্চেনগুলো থাকে। তাহলে এখানে দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে বলছে আমাদের দেখাতে হবে 1 + x তার পাওয়ারে m+n এই বিস্তৃতির x⁴m আর x⁴n এর সহগ নাকি পরস্পর সমান। তাহলে এক দাগের যে প্রবলেমটা, 1 তাহলে বলছে আমাদের 1 + x তার পাওয়ারে আছে আমাদের m+n এই বিস্তৃতির আমাদের x⁴m আর x⁴n এর সহগ দেখাতে হবে সমান। তাহলে এটা যদি আমরা ভাঙাতাম তাহলে কেমন হতো? দেখো, যদি দ্বিপদ বিস্তৃতিতে আমরা এই m+n পাওয়ার রয়েছে, এর ভাঙালে কতগুলো টার্ম হয়? একটা পদ বেশি হয়, মানে আমাদের ভাঙালে m+n+1 এতটা পদ পাবো। তাহলে এগুলো কেমন হয়? প্রথমে দেখো, 1 যেটা আছে 1 এর পাওয়ার হয় এই m+n, কিন্তু 1 এর পাওয়ার তো একই থাকবে, তাই 1ই হবে। তারপরে আমাদের কি হয়, যেটা ওই m+n রয়েছে, তাই তো? m+n c1 এমন হয়। আর তারপরে 1 এর পাওয়ার ভাবতে হবে না আমাদের, শুধু x থাকবে। তারপরের পদ কি হবে? তাহলে এটা হবে আমাদের ওই m+n c2 x², মানে আমাদের এখানে 2 থাকলে এখানে x এর পাওয়ার ততই হয়। তাহলে এইভাবে চলতে থাকবে, এখানে মোট আমাদের ওই m+n+1 খানা পদ হবে। তাহলে আমাদের বলেছে আমাদের x⁴m এর সহগ, তাই তো? দেখো, এখানে দ্বিতীয় যেটা মানে এই পদটা x এর পাওয়ার 1 আছে ভাবতে পারি, এর ক্ষেত্রে আমাদের ওই m+n c1 হয়েছে। তারপরে x² এর ক্ষেত্রে দেখো ওই m+n c2 এমন পদ পাচ্ছি না? তাহলে যদি 1 প্লাস কিছুর ভাঙাই আমরা, সেটার ওই x⁴m এর সহগ, মানে যেটা বলেছে আমাদের x⁴m এর সহগ, সেটা কত হয়? সেটা হয় আমাদের ওই যেটা ভাঙাচ্ছি, মানে m+n ছিল, m+n দেখো m+n c ওই যার সহগ বের করতে বলেছে সেটাই হয়। তুমি দেখো, এখানে x⁴1 এর সহগের সময় এখানে 1 হয়েছে, x² মানে x⁴2 যদি বলি, মানে তার সহগের সময় এখানে 2 হয়েছে, এইভাবে। তাহলে x⁴m এর সহগ কি হবে? ওই m+n c m। একইভাবে x⁴n এর সহগ যদি বলো, এর সহগ কত হবে? সেটাও হবে আমাদের ওই m+n/cn এমন হবে। তাহলে আমাদের দেখাতে বলেছে নাকি এরা ইকুয়াল, মানে এটা আর এটা ইকুয়াল দেখাতে হবে। তাহলে এটা আমরা ফ্যাক্টোরিয়ালে ভাঙাতে পারি। দেখো, ফ্যাক্টোরিয়ালে ভাঙালে কেমন হয়? কম্বিনেশন ভাঙালে আমাদের প্রথমে m+n উপরে যেটা থাকে তার ফ্যাক্টোরিয়াল হয়, তারপরে নিচে এটা থাকে মানে এখানে m আছে, m তার ফ্যাক্টোরিয়াল হবে। আর এটার থেকে এটা বিয়োগ হয়, মানে m+n - m এমন তার ফ্যাক্টোরিয়াল হবে, মানে বলতে পারছি m+n - m তার ফ্যাক্টোরিয়াল। দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ওই m+n তার ফ্যাক্টোরিয়াল উপরে, আর নিচেই হচ্ছে আমাদের m ফ্যাক্টোরিয়াল, আর m ক্যান্সেল হয়ে n হচ্ছে, এখানে n ফ্যাক্টোরিয়াল হয়েছে। একইভাবে নিচেরটা বাংলা দেখো, এখানে হবে প্রথমে m+n তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে আমাদের ওই n ছিল n ফ্যাক্টোরিয়াল, আর এটা হবে ওই m+n - n তার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে m+n তার ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আর নিচে এটা n ফ্যাক্টোরিয়াল, আর এটা n ক্যান্সেল হয়ে m হচ্ছে, বলতে হচ্ছে এটা আমাদের ওই m ফ্যাক্টোরিয়াল। তো দেখো, উপরে এটা আর এটা ইকুয়ালি হয়েছে, মানে উপরে m+n তার ফ্যাক্টোরিয়াল হয়েছে, আর নিচে m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়ালই আছে। তাহলে আমাদের প্রুভ করতে বলেছিল যে x⁴m আর x⁴n এর সহগ ইকুয়াল, সেটা আমরা প্রুভ করতে পারলাম। অথবা যে প্রবলেমটা দেখো, বলছে এত এর বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের বলেছে 4x/5 - 5/2x তার পাওয়ারে 8 আছে, এর শেষ দিক থেকে তৃতীয় পদ। দেখো, শেষ দিক থেকে তৃতীয় পদ হলে প্রথম দিক থেকে কততম পদ হবে এটা? দেখো, 8কে ভাঙালে আমরা 9টা পদ পাবো, তাই তো? আর শেষ দিক থেকে তৃতীয় পদ বের করতে বলেছে, মানে 9 থেকে 3 বিয়োগ করবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে দেখো, এখান থেকে হচ্ছে আমাদের 6 7 মানে 7। তাহলে প্রথম দিক থেকে যেটা শেষ দিক থেকে দ্বিতীয় পদ বলেছে, এটা প্রথম দিক থেকেই 7 নম্বর পদ হবে। তাহলে এটা হবে আমাদের ওই t7 বের করতে হবে। আর t7 মানে আমাদের r+1 এর ফর্মুলা জানতাম আমরা, তাহলে এটা লিখতে পারবো t6+1। তাহলে এখানে আমাদের ওই
ওই সূত্রটা ফেলতে হবে। দেখো ফর্মুলাটা এমন ছিল, যদি এ প্লাস এক্স এর এন এটাকে ভাঙাতাম আমরা, তার টি আর প্লাস ওয়ান, এটা হতো কি, প্রথমে হতো আমাদের ওই এন সি আর, আর তার সাথে হতো ওই প্রথমে এ টু দি পাওয়ার হবে এন মাইনাস আর, আর পরে এক্স টু দি পাওয়ার আর, এমন হতো। তাহলে সেটার মতো করে এটাও হবে। তাহলে এখানে আমাদের আর কত, আর হচ্ছে এখানে সিক্স, এন হচ্ছে আমাদের এখানে এইট, মানে এই ফর্মুলাটা যদি আমরা ফেলি এখানে, আমাদের এন হচ্ছে এইট হচ্ছে এখানে, আর হচ্ছে সিক্স, আর এ হচ্ছে আমাদের এটা, আর এক্স হচ্ছে আমাদের এটা, মানে মাইনাস থাকলে মাইনাস সহ নেব। তাহলে এখানে আমাদের টি7 বের করতে হবে না, ঠিক আছে, আমরা এখানে লিখছি টি7 ছিল আমাদের টি6+1। তাহলে আমরা ওই প্রথমে এন, এই যে ফর্মুলায় আমাদের এনসিআর হয় প্রথমে, তাহলে এন হচ্ছে এখানে এইট, এনসিআর আর কত এখানে সিক্স, তাহলে এইট সি সিক্স হবে। তারপরে এ, দেখো এর পাওয়ারে হয় এটা, তাহলে এ হচ্ছে আমাদের এটা, তাহলে এ হচ্ছে আমাদের এখানে ওই 4x/5, তার পাওয়ার হচ্ছে কত, এন মাইনাস আর হয়, এন হচ্ছে আমাদের এখানে এইট, এইট মাইনাস আর হচ্ছে সিক্স ইন্টু, এবার এর সঙ্গে আমাদের এক্স, এক্স হচ্ছে এখানে মাইনাস সহ, যেখানে এখানে মাইনাস রয়েছে যেহেতু আমরা মাইনাস সহ নেবো, তাহলে এখানে মাইনাস হচ্ছে ওই 5/2x, তার পাওয়ার হবে কত, এখানে দেখো পরে হয় আর, তাহলে এখানে আর কত ছিল, 6 ছিল, তাহলে এটা হবে। তো এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমাদের বলেছিল কি শেষ দিক থেকে তৃতীয় পদ, আমরা দেখলাম শেষ দিক থেকে তৃতীয় পদ হলে প্রথম দিক থেকে সেটা হবে এই 7 নম্বর পদ, মানে মোট পদ যতগুলো হবে সেটা লিখবে, এখানে 8টা ভাঙালে 9টা পদ পাই, তার থেকে সেই দিক থেকে যত পদ বের করতে হয় সেটা বিয়োগ করবে, +1 করতে হয়। তাহলে এখানে দেখো ওইভাবে 7 হয়েছে, তাই আমরা টি7 বের করছি। তাহলে এখানে আমাদের প্রথমে 8c6 বের করতে হবে, তাহলে প্রথমে আমরা 8c6 বের করছি। দেখো 8c6 মানে কত হবে, উপরে 8 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর নিচে 6 ফ্যাক্টোরিয়াল, আর 8-এর থেকে 6 বিয়োগ মানে 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে 8কে আমরা লিখতে পারবো 8 গুণ 7 গুণ 6 ফ্যাক্টোরিয়াল, এর সঙ্গে 6 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল 2 হয়, তাই এটা ক্যান্সেল হচ্ছে, এটা কাটলে দেখো 4 হচ্ছে, মানে 28 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 28, আর তার সাথে আমাদের এটা ছিল 4x/5 স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, বলতে পারি আমরা এটা 5, মানে 5/2x আর 6, তাহলে এটা 28 হচ্ছে, গুণ, দেখো এখানে 4-এর স্কোয়ার 16/25 এমন হবে, আর এটা 5/6 রয়েছে না, তাহলে একটা 25 লিখে 5^4 করে রাখলাম, মানে এটা 6 ছিল পাওয়ার, আমরা এখানে স্কোয়ার পাওয়ার দিয়েছি, আর এখানে 4 পাওয়ার রাখলাম, এটা 2^6 মানে আমাদের কত হবে, 64, 64 x^6, এখানে একটা এক্স স্কোয়ার ছিল না, এখানে এক্স স্কোয়ার ছিল, আর এখানে আমাদের 6 হচ্ছে। দেখো 25 যেটা ক্যান্সেল করলাম, যেটা হচ্ছে এটা দিয়ে এটা কাটছে, এটা 4 মানে 7, তাহলে পড়ে থাকছে এখানে দেখো 7 × 5^4, 5^4 মানে হবে আমাদের 625, 625 হচ্ছে, আর x^, দেখো উপরে গেলে 2-এর থেকে 6 বিয়োগ মানে -4 হচ্ছে। এবার এই গুণটা করতে পারো, 5×7 35, আর 14 হচ্ছে, আর 3 17, হাতে থাকছে আমাদের 1, 42 আর 43, তাহলে এত x^, -4, তো এইটাই হবে আমাদের ওই শেষ দিক থেকে তৃতীয় পদ। দেখো তবে 2 দাগ বলছে একটি সমান্তরাল শ্রেণীর 5তম ও 11তম পদ যথাক্রমে 41 ও 20, মানে 5তম পদ বলেছে আমাদের 41, আর 11তম পদ বলেছে আমাদের 20। প্রথম পদ মানে আমাদের এ বের করতে হবে, আর শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল মানে সাম বের করতে হবে, মানে S11 আমাদের বের করতে হবে। তাহলে 2 দাগটা কি বলছে, প্রথমে 5তম পদ মানে T5 বলেছে, তাই তো, T5 বলেছে ধরো আমাদের ওই 41, আর আমাদের T11, T11 বলেছে আমাদের কত, 20। T5 এর সময় কি করি আমরা, মানে ফর্মুলা কি ছিল, Tn এর ফর্মুলা দেখো ছিল এমন, a প্লাস n-1 ইন্টু ডি, মানে আমরা প্রথম পদ এ ধরছি, আর সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স ডি ধরছি, সেই অনুযায়ী আমাদের Tn এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে T5 মানে কত হবে, a প্লাস আমাদের 5-1 মানে 4d হবে, তাই তো, তাহলে a প্লাস 4dর মান হচ্ছে আমাদের এই 41, আর এখানেও সেই a প্লাস আমাদের 11-1 মানে 10d এর মান হচ্ছে 20। তার অপসারণ করছি আমরা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এ ক্যান্সেল হচ্ছে, এখানে হচ্ছে আমাদের -6d, এর মান হচ্ছে কত, 21।
তাহলে এখান থেকে দেখো ডি এর মান পাচ্ছি আমরা -21/6, মানে 3টে ক্যান্সেল করলে এটা 7/2, তাহলে হচ্ছে -7/2 ডি এর মান। আর তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে পেয়ে যাবো। ধর এখানে বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে a প্লাস 4d ছিল, তাহলে 4 ইন্টু ডির মান হচ্ছে আমরা জানি এই 7/2 বের করেছি, এটার মান 41। এখান থেকে এটা ক্যান্সেল করে দেখো 2 হবে, তাহলে এর মান হচ্ছে 41 প্লাস এটা মাইনাস থেকে প্লাস হচ্ছে 14, মানে 55 হচ্ছে। তাহলে এটা আমরা প্রথম পদ বের করতে বলেছিল, সেটা হচ্ছে 55। তাহলে আমাদের বের করতে হবে ওই প্রথম 11টি পদের যোগফল, দ্বিতীয় মানে সেকেন্ড যেটা চেয়েছে, মানে প্রথম পদ বের করতে বলেছিল সেটা বেরিয়ে গেছে আমাদের 55, আর প্রথম 11টি পদের যোগফলটা বের করছি আমরা, S11 বের করছি। দেখো SN এর ফর্মুলা ছিল আমাদের ওই n/2 2a n-1 ইন্টু d, এটা। তো এখানে ধরো বসিয়ে দিচ্ছি S11, তাহলে 11/2 হবে 2a, 2 ইন্টু এর মান আমরা 55 বের করেছি, প্লাস n-1 মানে 11 - 1 হয় 10 হবে, এর সঙ্গে d হচ্ছে ওই -7/2, 2 দিয়ে এটা ক্যান্সেল করলে দেখো 5 পাবো, তাহলে এখানে হচ্ছে 11/2, এটা হচ্ছে 110, মাইনাস এটা হচ্ছে আমাদের 35। দেখো এটা ক্যালকুলেট করলে হচ্ছে আমাদের 11/2 থাকছে, এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের ওই 75, তাই তো? তাহলে এটা আমাদের গুণ করতে হবে, 5 11 55 হচ্ছে, আর 7 মানে 77 আর 5 মানে 82/2। তো এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে হবে কত, 412, মানে 412 × 1 = 2 বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আগে এক দাগের দুটো প্রবলেম মধ্যে বীজগণিত বা ওই অ্যালজেব্রা থেকে ছিল, তাই তো? এখানে দুটো যে প্রবলেম রয়েছে 2 দাগের, এই দুটো আমাদের ওই 2D জিওমেট্রি থেকে আছে। তার প্রথম প্রবলেমটা বলছে আমাদের ওই 2 3 3 - 1 বিন্দু দুটি সংযোগ সরলরেখার উপর লম্ব হবে, আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে প্রথমে আমরা এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা হবে তার প্রবণতা বের করব, তারপরে তার লম্বের প্রবণতা বের করব, আর সরলরেখার বিন্দুগামী জেনে গেছি, আর যদি এখান থেকে প্রবণতা বের করতে পারি তাহলে বিন্দু প্রবণতা আকার দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এক দাগে প্রথমে আমরা ওই 2 3 আর হচ্ছে 3, -1 এই বিন্দু দুটির আমরা মানে বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা বের করছি আমরা। তাহলে সেই প্রবণতা কি হয়, সেটা হবে আমাদের ওই ওই ডেল ওয়াই বাই ডেল এক্স হয়, তাই তো? মানে ওয়াই চেঞ্জ আর তার থেকে এক্স এর চেঞ্জ বিয়োগ করতে হয়, মানে বলতে পারো তুমি y2 - y1 বাই ওই x2 - x1। তাহলে এখানে দেখো এটা x1, এটা y1, এটা x2 y2, তাহলে y2 দেখো হচ্ছে আমাদের -1, আর মাইনাস অফ y1 হচ্ছে 3, আর x2 দেখো 3, তার থেকে বিয়োগ হচ্ছে 2, মানে উপরে হচ্ছে আমাদের ওই -4/2, তাহলে হচ্ছে মানে 4/1 হচ্ছে, আর তাহলে হচ্ছে -4। তাহলে আমরা লম্বের প্রবণতা মানে এই সরলরেখার যেটা মানে এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতা বের করলাম, তাহলে ওই সরলরেখার উপর লম্ব যেটা হবে, তাই লম্বের প্রবণতা আমরা বের করছি। ধরো লম্বের প্রবণতা, তা লম্বের প্রবণতা যদি আমরা m ধরি, সেটা কি হবে, এর যে প্রবণতা হবে আর এর প্রবণতার গুণফল -1 হওয়ার কথা, তাই তো? তাহলে এটাই হবে, মানে এর অনন্যক হবে আর একটা নেগেটিভ হবে, তাহলে -1/-4 এমন বলতে পারি। মানে এই প্রবণতা যেটা পেয়েছি -4, আর এখানে যে প্রবণতাটা হবে তাদের গুণফলটা -1 হতে হয়। তাই জন্য দেখো যদি এখানে আমরা এটা যদি ক্যালকুলেট করি কত হচ্ছে, 1/4। তাহলে এই -4 ইন্টু যদি 1/4 করি, দেখো সেটা আমার -1ই হবে। তার জন্য কি করতে হয়, লম্বের প্রবণতা বের করার সময় যেটা দিকে সেখানে রয়েছে -4, তার অনন্যক করবে, মানে তাকে 1 বাই করবে, ইন্টু আবার -1 করবে, তাহলে মানে মাইনাস চেঞ্জ করবে, আর হচ্ছে 1 বাই করবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে 4 মাইনাস আসছিল, তাই মানে মাইনাস চেঞ্জ করেছি, মানে চিহ্ন চেঞ্জ করেছি, আমরা মাইনাসটা প্লাস করেছি আর আমরা অনন্য করেছি, মানে 1/4 করেছি। এটা হচ্ছে আমাদের লম্বের প্রবণতা। তাহলে আমরা বিন্দু জেনে গেছি আর প্রবণতাও জেনে গেছি, তাহলে সরলরেখার সমীকরণটা আমরা কেমন পাবো, মানে সরলরেখার সমীকরণ হচ্ছে, দেখো সরলরেখার সমীকরণ y - y1 হয়, আর m × x - x1 এমন হয়।
বিন্দু প্রবণতা আকার হলে। তাহলে এখান থেকে ধরো আমাদের বিন্দু ছিল কত 2,1, তাহলে বিন্দু জেনে গিয়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দেখো এটা x1, এটা ওয়াই ওয়ান বলতে পারি আমরা। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দেখো 1, আর এম এর মান বের করে নিয়েছি আমরা 1/4, এক্স মাইনাস x1 এর মান 2, তাহলে এখান থেকে গুণ করলে 4y মাইনাস 4, এটার মান হচ্ছে x মাইনাস 2, বা বলতে পারি আমরা x মাইনাস 4y এর মান হবে, মানে প্লাস এদিকে আনতে পারি, প্লাস আমাদের 2 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। মানে জিনিসটা কেমন হচ্ছে, মানে দুটো বিন্দু ধরেছে, ধরো এই বিন্দুটা প্রথমে বিন্দু ছিল, এখানে একটা দ্বিতীয় বিন্দু ছিল, এটা হচ্ছে আমাদের 2,3, আর পরেরটা এই 3,-1, এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা এটা। এই সরলরেখার পর লম্ব একটা সরলরেখা, সেই সরলরেখাটা আবার একটা বিন্দুগামী বলেছে, সেটা হচ্ছে এই 2,1। মানে আমরা এই সরলরেখা, যেটা এই সরলরেখাটা আমরা বের করতে চাচ্ছি ইকুয়েশন, যেটা এই সরলরেখার উপর লম্ব, আগে যে সরলরেখা দেওয়া ছিল এটার উপর লম্ব হবে, আর একটা বিন্দু দিয়েছে এই 2,1। তাহলে প্রথমে আমরা এই সরলরেখার প্রবণতা বের করলাম, তারপরে তার লম্বের প্রবণতা বের করলাম, সেটা আবার এই বিন্দুগামী, তারপরে সেইভাবে আমরা এই সরলরেখার সমীকরণটা বের করেছি। দেখো তবে 2 দাগ বলছে একটি অধিবৃত্ত এত বৃত্তের কেন্দ্রগামী, মানে একটা বৃত্তের সমীকরণ, এটা তার কেন্দ্র যেটা বের করতে হবে সেই কেন্দ্র দিয়ে এই অধিবৃত্তটা পাস করেছে, তাহলে সেই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমে বৃত্ত সমীকরণ ছিল এটা 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটা আমরা বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে কেমন হবে, মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, x² আর y² সহ আমরা 1 রাখবো, তাহলে x² প্লাস y², মানে 2 দিয়ে প্রত্যেককে ভাগ করেছি, 2x, এটা হচ্ছে 6y মাইনাস হাফ ইকুয়াল 0। তাই দেখো এটা আমরা ওই বৃত্তের সমীকরণ এর সঙ্গে তুলনা করছি, প্লাস 2gxy প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে এই 2gর মান -2 হচ্ছে, মানে 2g হচ্ছে কত -2, মানে বলতে পারি gর মান হচ্ছে আমাদের -1। একইভাবে 2f এর মান কত হবে, 2f এর মান 6 হচ্ছে, মানে বলতে পারছি f এর মান হবে আমাদের ওই মানে 3 হচ্ছে, তাহলে f এর মান হচ্ছে 3। তাহলে বৃত্তের যে কেন্দ্র হয়, কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়, কেন্দ্র হয় আমাদের ওই, মানে কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হয় আমাদের ওই -g, -f। তাহলে -g করলে এটা হচ্ছে আমাদের 1, আর -f করলে 3, মানে -3। তাহলে এই যে অধিবৃত্ত দিয়েছিল, মানে y² = 4x, সেটা দেখলাম বলেছে এই বিন্দুগামী। তাহলে কোন একটা কার্ভ যদি কোনো একটা বিন্দুগামী বলে, সেটা আমরা ওর উপরে বসিয়ে দিতে পারি। তাহলে এই 1, -3টা আমরা এই সমীকরণের উপরে বসাতে পারবো, অধিবৃত্তের সমীকরণের উপরে। তাহলে এখানে y এর মান কত ছিল দেখো -3, এই যে y এর মান -3 আর x এর মান 1, তাহলে -3 এর স্কয়ার ইকুয়াল 4a, x এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে বলতে পারছি 9 ইকুয়াল 4a, বা বলতে পারছি আমরা a এর মান হচ্ছে, ধরো 4a লাগবে, ধরো 4 এর মানটাই রেখে দিলাম, তাহলে 4a হচ্ছে আমাদের 9। তাহলে সমীকরণটা কেমন হচ্ছে, y² = ওই 4ax ছিল, তাহলে এখানে 4 এর জায়গায় আমরা 9 বসিয়ে দিচ্ছি, মানে y² বলতে পারছি আমরা 4 এর জায়গায় 9 বসবে, 9x। তাহলে অধিবৃত্তের সমীকরণ এমন দেখতে। এবার এই অধিবৃত্তের আমাদের নাভির স্থানাঙ্ক বের করতে হবে। তো দেখো এখানে এটাই আমাদের সেই 4 এর মান ছিল, মানে এটা যেটা আছে, তাহলে এখান থেকে আমরা এর মানও বের করে রাখতে পারি। এর মান কত হচ্ছে, এর মান 9/4 এমন হচ্ছে। তাহলে যেহেতু এটা আমরা ওই y এর দ্বিঘাত রয়েছে, আর 4x মানে পজিটিভ রয়েছে না, 9x পজিটিভ রয়েছে, তাহলে এই দিকে থাকবে, y এর দ্বিঘাত থাকলে আমাদের অধিবৃত্তটা এমন দেখতে হয়। এই অধিবৃত্ত আমাদের এই y² = 9x আছে। তাহলে এর নাভির স্থানাঙ্ক কি হবে, এর নাভির স্থানাঙ্ক হয় আমাদের a, 0। যেহেতু আমাদের এই পজিটিভ এর সঙ্গে মিলে গিয়েছে, তার জন্য আমরা a রাখছি, না ক্যাপিটাল A নিয়েও কিন্তু অঙ্ক করা যেতে পারে। যেহেতু আমাদের a মিলে গিয়েছে এর সাথে, তাই জন্য মানে যেহেতু এই সমীকরণটা আমরা এর সঙ্গে তুলনা করতে পারছি, 4a x এর সঙ্গে তুলনা করতে পারছি, মানে a চেঞ্জ হচ্ছে না এক্ষেত্রে, দেখো এর মান 9/4ই লিখতে পারছি। আর অন্য ক্ষেত্রে আমরা ওই এটা ওই y² = 4 ক্যাপিটাল A x এর সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু যদি a আলাদা কিছু বেরোয়, তাহলে এক্ষেত্রে আমরা ওই y² = 4x এর সঙ্গে তুলনা করে 4 এর মান ধরো পেয়েছি 9, আর এর মান পাচ্ছি এই 9/4। তাহলে এই মানে নাভির স্থানাঙ্ক কত হয়,
নাভি স্থানাঙ্ক হয় আমাদের a,0। তাহলে এর মান হচ্ছে এখানে কত? এর মান পেয়েছি 9/4, তাই 9/4, 0 হবে আমাদের ওই নাভি স্থানাঙ্ক। আর তারপরে কি চেয়েছিল আমাদের? নাভি নাভি স্থানাঙ্ক বলেছে নাভিলম্বের দৈর্ঘ্য, তাই নাভিলম্বের দৈর্ঘ্য 4a হয়, তাই নাভিলম্বের দৈর্ঘ্য 4a মানে সেটার মানই তো পেয়েছিলাম 9, তাই তো? এটা 9 হচ্ছে। আর শেষে চেয়েছে নিয়ামক। তাহলে নিয়ামকের সমীকরণ, নিয়ামক আমাদের এই পাশে একটা লাইন হয় যেটা আমরা ওই y অক্ষের প্যারালাল হবে, মানে x = -a হবে, তাই তো? তাহলে এই সমীকরণটা চেয়েছে আমাদের নাভিলম্বের মানে নিয়ামকের সমীকরণ, সেটা হয় x = -a। তাহলে -a মানে এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি 9/4। তাহলে এটা হচ্ছে, বা এটাকে এইভাবে লেখা যেতে পারে 4x + 9 = 0। তাহলে আমাদের এখানে তিনটে অ্যান্সার চেয়েছিল। নাভি স্থানাঙ্ক এটা হচ্ছে, নাভিলম্বের দৈর্ঘ্য এত, এত একক বলতে পারো, আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। দেখো তারপরে অথবা প্রবলেমটা যেটা বলেছে এখানে, স্কয়ারের কোন মানগুলির জন্য এই একটা বিন্দু দিয়েছে, দিয়ে বলেছে এটা উপবৃত্তের বাইরের বিন্দু হবে। তাহলে এখানে আমাদের অথবাটা, তাহলে প্রথমে আমাদের উপবৃত্তের সমীকরণ এমন ছিল, মানে x² প্লাস y²/4 ইকুয়াল 1। ধরো 1 ডে পাশে আনলাম, তাহলে -1 = 0 হবে, মানে প্রথমে 0 করে নেবে। তারপরে দেখবে এই বিন্দুটা বসাবো, বসিয়ে কি বলেছে? বাইরের বিন্দু। বাইরের বিন্দু হতে গেলে আমাদের >0 হতে হবে, মানে 0 থেকে বেশি হতে হবে। আর ভিতরের বিন্দু বললে <0 হতে হয়। যেহেতু আমাদের এখানে বাইরে বলেছে, তাই জন্য আমাদের এই >0 থেকে বড় হতে হবে, আর এটা হলে ভিতরে হতো। আর যদি =0 হতো তাহলে উপরে হতো। এই তিনটে কেস হয়। তাহলে এখানে আমাদের বাইরে বলেছে মানে কেস হবে। তাহলে এই বিন্দুটা বসাবো x এর জায়গায়। তাহলে x এর জায়গায় বসে 2√3 তার স্কয়ার ছিল, নিচে স্কয়ার প্লাস y এর মান দেখো 1 ছিল এখানে বিন্দুর জায়গায়, তাহলে এখানে 1 হবে, 1 এর স্কয়ার বাই 4 -1। এটা বাইরে বলেছে বলে আমরা >0 করব। তাহলে এখান থেকে আমাদের a এর মান বের করতে হবে। দেখো তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, 2 এর স্কয়ার 4 হচ্ছে, 4 3 12, তাহলে 12/a² প্লাস বলতে হচ্ছে এখানে 1/4 -1, এটা >0 হচ্ছে, মানে 12/a², আর এটা কত হবে? -3/4, এটা >0, বা বলতে পারছি আমরা ওই 12/a² এর মান কত হবে? এটা হচ্ছে 3/4, 3 দিয়ে এটা ক্যান্সেল করতে পারি, 4 হচ্ছে। তাহলে বলতে পারছি আমরা 4 4 16, 16 a², মানে আমরা কন্ডিশনটা বলতে পারি a²টা <16। মানে এইভাবে আমরা অনেক এর মান পেতে পারি। মানে আমাদের চেয়েছিল a² কোন মানগুলোর জন্য a² মান 16 থেকে কম হলে আমরা ওই উপবৃত্তের বাইরে অবস্থিত হবে এই বিন্দুটা সবসময়। দেখো তবে 3 দাগের দুটো আমাদের প্রবাবিলিটি বা ওই সম্ভাবনা থেকে দুটো প্রবলেম থাকে। এখানে বলেছে একটি বাক্সে, প্রথমটা, একটি বাক্সে 50টি বস্তু আছে, 4টি বস্তু ত্রুটিপূর্ণ, মানে 4টি বস্তু খারাপ আছে। বাক্স থেকে উদ্দেশ্যভাবে আমরা একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে, মানে ভালো হওয়ার সম্ভাবনা, ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, মানে ত্রুটি হবে না তার সম্ভাবনা বের করতে বলেছে। আর পরে বলেছে ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলের সুযোগ বের করতে হবে। তাহলে আমরা 3-এর এক-একটা, তাহলে 50টি বস্তু ছিল, তার মধ্যে 4টি ত্রুটিপূর্ণ, তাহলে ভালো কতগুলো ছিল? মানে 50টা বস্তুর মধ্যে 4টে আমাদের ওই খারাপ, মানে ধরো ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ ডি ধরলাম। আর বাকি যেটা আছে, মানে 50টা থেকে 4টে খারাপ হলে ওই 46টা আমাদের, মানে এগুলো ভালো, মানে গুড বলতে পারি, জি রাখলাম। তাহলে 4টে আমাদের খারাপ আছে, ব্যাড বলতে পারি, বা ডিফেক্টিভ বললাম, আর 46টা ভালো আছে। তাহলে কি বলেছে প্রথমে? ওই বাক্স থেকে উদ্দেশ্যভাবে একটি বস্তুকে নিয়েছি, মানে একটা বস্তু নিয়েছে, সেটা ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। ত্রুটিপূর্ণ না হওয়া মানে নিশ্চয়ই ভালোর থেকে নিয়েছি, তাই তো? তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা যেটা চেয়েছে, মানে চেয়েছিল ত্রুটিপূর্ণ না হওয়া, ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা দেখলাম আমরা 46টা ভালো আছে, তাহলে তার থেকেই নিতে হবে এই 46। আর টোটাল কতগুলো ছিল? টোটাল কেস হচ্ছে এখানে 50টা ছিল, তাই 46/50 হবে, মানে কাটলে হচ্ছে 23/25। তাই এটা হচ্ছে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। এবার বলেছে দেখো ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলের সুযোগ, মানে যার অনুকূলের সুযোগ বের করবে
তার সম্ভাবনাও বের করে রাখবে। তাই ত্রুটিপূর্ণ না হওয়ার জায়গায় আমরা হওয়ার সম্ভাবনা বের করছি। ত্রুটিপূর্ণ হওয়ার, এটা না হওয়ার না, কিন্তু হওয়ার। ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? দেখো ডিফেক্টিভ কতগুলো আছে, 4টে ছিল টোটাল 50টার মধ্যে, তাই তো? তো ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? 4/50 হবে নিশ্চয়ই। তো এটা হচ্ছে 2/25। তাই ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা বের করে নিয়েছি, 2/25 হয়েছে। দেখো এখানে আমাদের চেয়েছে ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ, তাই তো? ত্রুটিপূর্ণ হওয়ার, হ্যাঁ। তাই ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূলে সুযোগ মানে আমরা বলতে পারছি ত্রুটিপূর্ণ হওয়ার, এখানে হ্যাঁ হওয়ার, না হওয়ার না কিন্তু। ত্রুটিপূর্ণ হওয়ার আমাদের অনুকূলে সুযোগ চেয়েছে, অনুকূলে সুযোগ। তাহলে অনুকূলে সুযোগের সময় কি করি আমরা? দেখো এখানে প্রবাবিলিটি পেয়েছি আমরা 2/25, মানে এটা ত্রুটিপূর্ণ হওয়ার, মানে কি এটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণর দিক থেকে সাকসেস বলি, আর এটা টোটাল কেস হয়। আর অনুকূলে সুযোগ মানে কেমন? সাকসেস ইস টু আমাদের অনুকূলে বললে ফেলিয়ার, মানে কতগুলোই আমরা সাকসেস পাবো আর কতগুলো আমরা ফেলিয়ার হবে, সেটার রেশিওটাকে অনুকূলে সুযোগ বলে। তাহলে আমরা কার হয়ে কাজ করছি? ধরো ত্রুটিপূর্ণ হওয়ার, মানে ত্রুটিপূর্ণ হওয়াটাই আমাদের সাকসেস। তাই সাকসেস কতগুলো হবে এখানে? দুটো সাকসেস। আর ফেলিয়ার কতগুলো হবে? টোটাল প্রবাবিলিটির সময় নিচে টোটালটা আসে, মানে মোট যেটা। তাহলে এখানে ফেলিয়ার নিশ্চয়ই ওই 25-এর থেকে 2 বিয়োগ হবে, 23টা হবে ফেলিয়ার। তাহলে অনুকূলে সুযোগ মানে আমরা ওই ওই সাকসেস ইস টু ফেলিয়ার। তাহলে সাকসেস দুটো পেয়েছি আর ফেলিয়ার হচ্ছে ওই, ধরো বের করতে পারো 25 থেকে 2 বিয়োগ, সেটা হবে ফেলিয়ার। মানে সাকসেস ইস টু ফেলিয়ারটাই কিন্তু অনুকূলে সুযোগ বলে, আর প্রতিকূলে সুযোগ বললে সেটা হবে আমাদের ওই ফেলিয়ার ইস টু সাকসেস। দেখো তাহলে এখান থেকে আমাদের অনুকূলে সুযোগের রেশিওটা কি হচ্ছে? তাহলে এখানে 2:2 হচ্ছে ওই 23। তাহলে অনুকূলে সুযোগ মানে বললাম এইটা হচ্ছে দুটো কেসে আমরা সাকসেস পাবো আর 23টা কেসে আমরা ওই ফেলিয়ার হবো, সেই রেশিওটাকেই বলে অনুকূলে সুযোগ। আর প্রবাবিলিটি বের করে নেবে যদি অনুকূলে বা প্রতিকূলে সুযোগ বের করতে বলে, তাহলে অনুকূলে বললে প্রথমে প্রবাবিলিটির উপরের যেটা থাকে, মানে সেটাই তো সাকসেস ছিল আমাদের, তাই সেটা ইস টু হবে আমাদের ওই ওদের থেকে বিয়োগ, মানে 25 থেকে 2 বিয়োগ করলে এটা হচ্ছে অনুকূলে সুযোগের সময়। আর প্রতিকূলে বললে এটা ঘুরে যাবে, মানে 23:2 হবে, মানে 23টা ক্ষেত্রে ফেলিওর হবে আর সাকসেস হবে আমাদের ওই দুটো। তাহলে ফেলিওর ইস টু সাকসেস যেটা, সেটাকে বলি আমরা ওই প্রতিকূলে সুযোগ। দেখো তারপরে একের অথবা যেটা আছে, একের অথবা এটা বলছে একটি যোগশূন্য মুদ্রা দুবার টস করেছি, নমুনা দেশ লিখতে হবে, মানে স্যাম্পল স্পেসটা লিখতে হবে, তারপর ঠিক দুটি মানে ঠিক একটি হেড করার সম্ভাবনা বের করতে হবে। তাহলে স্যাম্পল স্পেস যদি এস বলি, তাহলে একটা মুদ্রাকে দুবার টস করেছি, তাই তো? তাহলে একটা মুদ্রাকে দুবার টস করুক বা ওই দুটো মুদ্রাকে একবার টস করুক, একই জিনিস হয় সেটা। তার স্যাম্পল স্পেস কেমন হয়? মানে আমাদের মুদ্রা থেকে হেড আর টেল পেতে পারি। তাহলে প্রথমে ধরলাম আমরা হেড হেড পড়ছে এমন, তারপরে ধরো হেড থেকে প্রথমে হেড পড়েছে পরে টেল পড়েছে এমন হতে পারে, তারপর টেল হেড হতে পারে, আর লাস্টে দুটোই টেল পড়তে পারে। মানে এই 4 রকম কেস হবে। মানে এখানে একটা মুদ্রা টস করলে দেখো 2 রকমের ফল পাই। আর যতবার করছি, দুবার টস করেছে মানে তার স্কয়ার, মানে 4টে কেস হবে। সেভাবে 4টে কেস লিখে ফেলবে। তো এটা হলো আমাদের ওই নমুনা দেশ বা স্যাম্পল স্পেস। তারপরে বলেছে ঠিক একটা হেড পড়ার সম্ভাবনা। তাই ঠিক একটা হেড পড়ছে দেখো দুটো কেসে। তাহলে যদি আমরা বলি ওই ঠিক একটা হেড পড়ার ঘটনা যদি এ দিয়ে লিখি, মানে এ হচ্ছে ধরলাম ওই ঠিক একটা হেড পড়ার ঘটনা, ইভেন্ট। তাহলে সেটা কি কি হচ্ছে এর সঙ্গে রিলেটেড কোনগুলো হচ্ছে এই হেড টেল, টেল হেড, এটা মানে ঠিক একটা হেড পড়ার সম্ভাবনা, ঘটনা, মানে ঘটনাটা আমরা এ ধরছি, মানে ঠিক একটা হেড পড়ার ঘটনাটা। তাহলে এখানে এন অফ এস কত হচ্ছে, মানে এস এর নাম্বার পয়েন্ট কত হচ্ছে 4টে, আর এন অফ এ হচ্ছে আমাদের ওই দুটো, তাই তো? এখানে দুটো হচ্ছে এর সঙ্গে রিলেটেড দুটো, আর টোটাল কেস ছিল আমাদের 4টে। তাহলে আমরা যদি বলি পি অফ এ বের করতে হবে, মানে ঠিক দুটো মানে ঠিক একটা হেড পড়ার মানে সম্ভাবনা, সেটা হয় ওই হচ্ছে এন অফ এ বাই, এটা এন অফ এ ছিল, এন অফ এ বাই এন অফ এস। তাই দুটো কেস হচ্ছে টোটাল 4টের মধ্যে, মানে ক্যান্সেল করলে 2, মানে 1/2 হবে আমাদের সম্ভাবনা। দেখো তবে 2 দাগ বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করতে হবে আমাদের, এটা হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা লেস দ্যান ইকুয়াল বলেছে এই পি অফ এ প্লাস পি অফ বি হয়। তাহলে প্রথম আমরা পি অফ এ ইউনিয়ন বির ফর্মুলা জানতাম আমরা, কি হয় এটা? সেটা হতো আমাদের পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। মানে ইউনিয়ন বের করতে গেলে আমরা ওই পি অফ এ ইন্টারসেকশন বিটা বিয়োগ করতে হয়। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারছি পি অফ এ ইউনিয়ন বি
আর ধরো এই টার্মটা এদিকে আনছি, তাহলে প্লাস হবে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান হয় ওই পি অফ এ প্লাস পি অফ বির সঙ্গে ইকুয়াল। এবার এই দেখো এই টার্মটা যেটা আছে, মানে বলতে পারবা যেহেতু ওই পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান প্রবাবিলিটি, যেহেতু এটা কি হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হবে, মানে নেগেটিভ তো হতে পারবে না, মানে হয় জিরোর থেকে বড় হবে কিংবা জিরোর সঙ্গে ইকুয়াল হতে পারে, নেগেটিভ হওয়ার প্রশ্ন নেই। তাহলে এই সংখ্যা যেটা ছিল তার সঙ্গে পজিটিভ কিছু যোগ করলে, মানে পজিটিভ বা জিরো হতে পারে, সেটা যোগ করলে এর সঙ্গে ইকুয়াল হচ্ছিল। তাহলে যদি আমরা এই পার্টটা বাদ দিয়ে দিই, মানে এই পার্টটা ধরে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, সেটা আমরা ওই, মানে এই পার্টটা সবসময় বড় হবে, লিখতে ওটাই বলতে চাচ্ছি, পি অফ এ ইউনিয়ন বি, এটা আমরা লেস দ্যান ইকুয়াল হবে ওই পি অফ এ প্লাস পি অফ বি। মানে কি বলছি, এই যে এই সংখ্যার সঙ্গে, মানে পি অফ এ ইউনিয়ন বির সঙ্গে কিছু জিরো কিংবা পজিটিভ কিছু যোগ করলে তবে এটা এর সঙ্গে ইকুয়াল হচ্ছিল। তাহলে যদি আমরা সেই পজিটিভ জিনিসটা বাদে দিই, মানে জিরো কিংবা পজিটিভ কিছু বাদে দিই, তাহলে শুধু এই জিনিসটা নিশ্চয়ই বড়ই হবে এর থেকে, মানে এর সঙ্গে কিছু একটা যোগ করলে তবে এটার সঙ্গে ইকুয়াল হচ্ছিল। তাহলে শুধু এই সংখ্যাটা এর থেকে বড়ই, সেটাই এখানে আমাদের প্রুফ করতে হবে। তো এটা আমাদের প্রুফ হয়ে গেছে।